पूर्वी खबर। पश्चिम बर्धमान जिले की रानीगंज विधानसभा सीट से रानीगंज बचाओ मंच के सक्रिय सदस्य और चर्चित समाजसेवी गोपाल आचार्य ने सोमवार को दुर्गापुर एसडीओ कार्यालय में निर्दलीय उम्मीदवार के रूप में अपना नामांकन दाखिल किया। स्थानीय समस्याओं को लेकर सदैव मुखर रहने वाले गोपाल आचार्य ने ईसीएल द्वारा घनी आबादी के पास की जा रही खुली खदानों ओसीपी से उत्पन्न प्रदूषण, जल संकट और ब्लास्टिंग के भय को चुनाव का मुख्य मुद्दा बनाया है। इसके साथ ही उन्होंने दामोदर नदी से बालू माफियाओं और ठेका कंपनियों द्वारा किए जा रहे अवैज्ञानिक व अत्यधिक उत्खनन पर गहरी चिंता व्यक्त करते हुए कहा कि राजनीतिक दलों की चुप्पी के कारण नदी का अस्तित्व खतरे में है, जिसके खिलाफ वे कोलकाता हाईकोर्ट में कानूनी लड़ाई भी लड़ रहे हैं। उन्होंने विश्वास जताया कि क्षेत्र को बंजर होने से बचाने और जनहित के इन गंभीर मुद्दों पर जनता उनका पूर्ण समर्थन और सहयोग करेगी। आज के 20 বছর আগে বর্তমান শাসক দলে ছিলাম এবং প্রচুর সিপিএমের অত্যাচার, নির্যাতন, জেল, মিথ্যা মামলা অনেক খেয়েছি। তারপর দেখা গেল বিগত 20 বছরেও দল আমাকে কিছুই দেয়নি, আমার যে সম্মানটুকু প্রাপ্য ছিল। সম্মান বলতে আমি রানীগঞ্জে যদি কিছু করবো এই আশা নিয়ে রাজনীতিতে নেমেছিলাম। আমার ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ কিছু নিয়ে আমি রাজনীতি করতে নামি। তো দেখলাম যে রানীগঞ্জের মধ্যে আমি বিভিন্ন পদে ছিলাম, রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকটাও ছিল, সেই ব্যাংকটাকে আমি সাজিয়েছিলাম মানুষের একটা গরিব মানুষের ব্যাংক। সেখানেও দেখলাম যে আমাকে নিয়ে রাজনীতি হলো। তো সুতরাং এখানে যে বিধায়ক অনেকেই কন্টেস্ট করছেন, বিজেপি করছেন, তৃণমূল কংগ্রেস করছেন, সিপিএম করছেন, আরো কেউ করছেন, আমিও করেছি। আমার একটাই মন্তব্য, একটাই উদ্দেশ্য আছে। আপনারা জেনেছেন যে বেশ কিছুদিন ধরে রানীগঞ্জের মহাবীর সংলগ্ন শেয়ারসোল বিভিন্ন জায়গাতে কোল মাইন্স প্যাচ করার একটা সিদ্ধান্ত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কোল মাইন্স প্যাচ বা ওসিপি পশ্চিম বর্ধমানের জন্য একটা বড় বিপদ। আগামী দিনে 30 লক্ষ মানুষ বাস করে এবং কারোরই কুয়োতে জল থাকে না, মানুষ জলের জন্য হাহাকার করছে। একদিকে আবার দামোদর এবং অজয় নদী, যেটা সান বেড, যে বালির নিচে আমাদের জল সঞ্চিত আছে, যে সঞ্চিত জল আমাদের সাবমার্সাল পাম্পের সাহায্যে সারা গ্রামে শহরে সরবরাহ করা হয়, সেই সান বেডটাকে কেটে নিচ্ছে বড় বড় মেশিনের সাহায্যে, যেটা কোনোদিনই পরিবেশ দপ্তর বা এনজিপিটি ওটাকে এলাও করে না। তাদের রুল হচ্ছে যে 3 মিটার অর্থাৎ 9 ফুটের বেশি বালি তুলতে পারে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে নদীতে কাদা বেরোচ্ছে, মাঠঘাটে যেমন কাদা থাকে, অর্থাৎ নদীর বালি সমস্ত সরিয়ে নিয়ে মানুষকে জল সংকটে একটা বিরাট জায়গায় ফেলেছে। এটা নিয়ে আমি মহামান্য কলকাতার উচ্চ আদালতে মামলা করেছি এবং সেই মামলা চলছে এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আমি আশা করি পেয়ে যাব। তাহলে একদিকে পানীয় জলের সংকট, একদিকে স্থানীয় যে বিষয়, স্থানীয় যে মানুষের সমস্যা, সেটা নিয়ে কিন্তু ভাবার কোনো এমএলএ বা বিধায়কের চোখে আমাদের পড়েনি। কারণ আমরা বিগত দেখে এসেছি, এখানে সরাবাড়িও এমএলএ হয়েছে, তারপর মাঝে 16 সালে দত্ত দাঁড়িয়েছিলেন, তিনিও জিতেছেন, পরবর্তীকালে আবার তাপস ব্যানার্জি জিতলেন। কিন্তু রানীগঞ্জের মানুষের ট্যাক্স আছে, তাদের টাইমে ট্যাক্স দিতে হয়। আসানসোল কক্সের মধ্যে বেশি ট্যাক্স রানীগঞ্জের মানুষ পে করে। অথচ রাস্তাঘাট থেকে শুরু করে কোনো একটা ডেভেলপমেন্ট, একটা ছেলেদের খেলার মাঠ, কি মেয়েদের জন্য একটা খেলার মাঠ, কি একটা কমিউনিটি হল, টোটালটাই যেন একটা কিছুই নেই। তো সেই হিসাবে আমি রানীগঞ্জে, যেহেতু আমার অন্নদাতা, রানীগঞ্জের অন্নয় আমি পালিত, তো রানীগঞ্জের মানুষের আমি গেছি আদালতে যে পানীয় জলের সংকট মেটাবার জন্য, ইসিএলের ওসিপি এবং অবৈধ বালি খাদান বন্ধ করার জন্য যেমন গেছি আদালতে, এবার জনতার আদালতে যাচ্ছে। জনতা কি রায় দিচ্ছে? জনতা যদি রায় দেয় যে যা চলছে তা চলুক, ভালো, কিছু বলার নেই জনতার কাছে। আর জনতায় যে আমার যে মুদ্রা, আমার যে উদ্দেশ্য নিয়ে আমি উচ্চ আদালতে গেছি, জনতা যদি আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠায়, আমি কথা দিচ্ছি রানীগঞ্জের মানুষের কাছে যে বিধানসভায় শপথ নেওয়ার পর দিন থেকেই আমি ধর্নায় বসবো বিধানসভাতে। সেখানে পেনশনের জন্য আমি যাবো না, এমএলএ হোস্টেলের জন্য যাব না, আমি যাব আমার রানীগঞ্জকে বাঁচানোর স্বার্থে। রানীগঞ্জে অজস্র ভাই বোন মা বোনেরা রয়েছে যারা রানীগঞ্জের একজন মানুষকে চেয়েছিল,
আমাকে তারা উৎসাহিত করেছে, তাদের কথা মতো আমি ভোটে দাঁড়িয়েছি। কিন্তু আমার অন্য কোনো মোহ নেই, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো অপমানজনক আমার কথা নয়, উৎসাহ নয়। রাজনীতি একটা সৌজন্যমূলক, সকলকে আমরা ভালোবাসছি, মানুষ বিচার করবে। আমি তো শাসক দলে 10 বছর ছিলাম সঙ্গে, আমি কি কাজ করতে পেরেছি, মানে ক্ষমতা মানে বিশেষ না থেকেও একটা কাউন্সিলর ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, এমএলএ ছিলাম না, তা সত্ত্বেও আমার কার্যালয়ে মানুষ এখনো আছে, তাদের নানা সমস্যা নেই, যেগুলো নিয়ে যে লড়াই করতে পারি। কাল যদি নির্বাচিত বিধায়ক হই, তাহলে তাদের আরো অনেক বেশি কাজ করতে পারবো। কারণ জীবনের আয়ু তো লিমিটেড আছে, যে কদিন বাঁচবে মানুষের জন্য বাঁচবে। রানীগঞ্জের যে সমস্যাগুলো আপনি বললেন, জাম, এই জামটা কিন্তু অনায়াসে সরানো যেত। দুর্ভাগ্য, আমি শাসক দলের বিধায়কদের কাছে প্রস্তাব রেখেছিলাম, বলেছি রানীগঞ্জে প্রচুর বেকার ছেলে আছে, থানা থেকে যেমন সিভিক ভলেন্টিয়ার দিয়েছে, যদি আমাদের রানীগঞ্জের 200-500 ছেলেকে ওই শুধু ওই টোটো পাস করবার জন্য একটা ভলেন্টিয়ার টিম করতো, এবং ওই টোটো থেকেই সামান্য তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু রানীগঞ্জের জাম অনেক সহজে মানে মিটে যেত। বাইপাসটা হচ্ছে ঠিক কথা, কিন্তু এই বাইপাসের যে কত বড় ক্ষতি হবে আমাদের রানীগঞ্জের, এখন রানীগঞ্জের মানুষ টের পায়নি, যেটা পানাগড়ের মানুষ টের পেয়েছে। পানাগড়ে বাইপাস হওয়ার পর পানাগড় বাজার কিন্তু বসে গেছে। আজকে যেটা বাইপাস হচ্ছে আমাদের বল্লভপুর সাহেবগঞ্জের উপর দিয়ে একদম মঙ্গলপুর উঠছে, ওই বাইপাস হয়ে গেলে রানীগঞ্জ শহরে কয়লা খনি বন্ধ হয়ে গেছে, পেপার মিল বন্ধ হয়ে গেছে, বান্স কোম্পানি বন্ধ হয়ে গেছে, যেটুকু বাঁকুড়া জেলা থেকে লোক মানুষ এসে এখানে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করে সেটাও চলে যাবে। সুতরাং এই বাইপাস কিন্তু আমাদের কিন্তু সমর্থনযোগ্য ছিল না। দরকার হলে এনএসবি রোডের দুদিকে বা বাম দিকে যদি 10 ফুট করে জায়গা নিত, তাদের মনে হয় 100-200 কোটি টাকায় লাগতো তাদের, মানে সেই ঘরের জায়গার দাম কিনে নিলে। উপরে ফ্লাইওভার দিয়ে বাইপাস হতো, তার বাংলা পর্যন্ত হতে পারতো। তার বাংলার পর প্রচুর জায়গায় চড়া ছিল, আমাদের রাস্তা এখনো 70 ফুট 80 ফুট রাস্তা আছে তার বাংলার পর থেকে। এটা আমাদের মিউনিসিপালিটি, আমাদের বড় অফিস থেকে ফ্লাইওভার করে যদি আমাদের তার বাংলা পর্যন্ত নিয়ে যাওয়া যেত, তাহলে জাম কেটে যেত। আর দূষণের কথা রইল, এটা তো অনেক বড় আমাদের দুর্ভাগ্য। আমরা কালো ধোঁয়ায় মরছি, আমাদের শ্বাসকষ্ট, ক্যান্সার, টিবি, বিভিন্ন রোগ হচ্ছে, বাচ্চা ছেলেকে নেবুলাইজার নিতে হচ্ছে। কিন্তু এদের এই পরিবেশের এই যে দূষণ, এদের বিরুদ্ধে কিন্তু কেউ একটি কথাও বলে না। কেন বলে না জানি না, কি তার মধ্যে অনুসন্ধান সেটা আমি জানি না। আগেও আপনার বললাম যে কোনো নেতা বা নেতৃত্ব বলবো না, একজন ভালো জনপ্রতিনিধি দরকার, যাকে মানুষকে ভাবতে হবে যে আমি এলে এইগুলো ইমপ্লিমেন্ট করবো। কিন্তু যেই এমএলএ হয়ে দাঁড়াচ্ছে, শাসক দল বা বিরোধী দল, আজকে যে আছে সেই যে ক্ষমতা আছে, বা কারো যদি কালকে অন্য কারো ক্ষমতায় আসার কথা থাকে, সেও কিন্তু ভাববে এই ব্যবস্থাটায় থাকুক, তাহলেই তাদের পকেট ভারী হবে, তাহলেই তাদের রমরমা চলবে। তারা এই জন্য হয়তো প্রতিবাদ করে না। তাই এটা পরিবেশ দূষণ গেল, আর একটা আপনার জামের ব্যবস্থা গেল। আর পানীয় জল নিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আমি উচ্চ আদালতে গেছি যে আমরা রানীগঞ্জ শহরের আশেপাশে আমরা ওসিপি হতে দেবো না, এবং বিশেষ করে নারায়ণপুরিতে নদীর 100 ফুট দূরে যে ওসিপি চলছে, সেই ওসিপি বন্ধ করার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করেছি। ওটা বন্ধ হলে রানীগঞ্জের দামোদরের জল থাকবে, এবং রানীগঞ্জ তথা পশ্চিম বর্ধমানের আপনার পানীয় জলের সংকট মিটে যাবে। আমাকে নামে অনেকেই চেনে, কারণ আমি সকলের কাছে পরিচিত একটা মুখ। আপনার সোশ্যাল মিডিয়া এবং আমার যতটুকু মানুষের কাছে পৌঁছানো দরকার, আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের গ্রুপের মাধ্যমে, সেটাতেই আমার মনে হয় যথেষ্ট হবে। রানীগঞ্জে 1,14,000 ভোট আছে, অন্তত আশা করি সবাই আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটা পাবে। এবার তাদের চিন্তা তাদের উপর ছেড়ে দিতে হবে। মানুষের নরই হচ্ছে নারায়ণ, জনগণ যদি চাইবে তো সবকিছু সম্ভব আছে। আশা আছে মানুষ আমাকে, আমি যে এই যে কন্টেস্টটা বললাম, এটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি। আমাকে রানীগঞ্জের বহু মানুষ, সে বামপন্থী থেকে ডানপন্থী বা বিভিন্ন যতগুলো রাজনৈতিক দল আছে, কোনো না কোনো দলের মানে যারা সক্রিয় কর্মী বা নেতৃত্ব, তারা বলেছে যে যা প্রার্থী বিশেষ করে শাসক এবং বিরোধী দলের দিয়েছে, তার জায়গায় তুমি নিজেকে একবার যাচাই করো। তুমি তো মানুষের তো কাজ করো, দেখি মানুষ তোমার দিকে কতজন সমর্থন দিচ্ছে। বার্তা রানীগঞ্জের মানুষকে বলবো যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ঘরের মানুষ বা কাছের, আমি আপনাদের দৌড়ের রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, আমার জীবন বিগত 20 বছর রাজনৈতিক জীবনে যদি আমি কারো চোখের জল না ফেলেছি,
কারো কাছে কোনো রকম অবৈধভাবে কোনো লেনদেন না করেছি, যদি কারোর প্রতি কোনো ক্ষতি বা খারাপ আচরণ না করেছি, তাহলে মানুষ নিশ্চয়ই আমাকে ভোট দেবে। शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।